ক্ষমতায় যাওয়ার জন্য আতাত আমরা করছি না, পার্টিকে টিকে রাখার জন্য আত্মসমর্পণ করছি না। নৌকা মার্কা মানেই উইন, ভোটের প্রয়োজন হচ্ছে না। যে আপনাদেরকে এখনো পর্যন্ত গণ আন্দোলনে ক্ষমতার থেকে নামানো যায়নি। শেখ রবিউল আলম যেটি ফখরুল ইমাম বললেন, বর্জনে অর্জন নয়, বিএনপির এই বর্জনে আসলে রাজনীতির সংকট কি আরও বেশি বাড়াচ্ছে কিনা? না, বিএনপির তার রাজনৈতিক স্ট্যান্ডে আছে, তার কমিটমেন্ট হচ্ছে জনস্বার্থ, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র। সেই জায়গায় তো বিএনপির অবস্থান স্পষ্ট, এবং বিএনপি শত প্রতিকূলতার মধ্য দিয়ে, দমন নিধনের মধ্য দিয়েই তো সেই লক্ষ্যে অবিচল। আচ্ছা, বর্জনে তো অর্জন হয় না, ওনাদের অংশগ্রহণে অর্জনটাকে একটু বলুক তো জাতীয় পার্টি। ওনারা তো অংশগ্রহণ করে অর্জন করতে চেয়েছেন, অর্জনটা কি? অর্জনটা কি? জাতীয় পার্টির বর্তমান বিরোধী দলীয় নেতা তিনি বলছেন জাতীয় পার্টি একটা গৃহপালিত দলে পরিণত হয়েছে, এটাই তো অর্জন ওনাদের অংশগ্রহণের। ফখরুল ভাই খুব বিজ্ঞ লোক, কিন্তু আমি খুব পছন্দ করি তাকে। তিনি বলে ফেললেন যে নির্বাচনে অংশ নিতে থাকবো, যখন দেখবো সুষ্ঠু হচ্ছে না তখন আন্দোলন করব। তো 14 থেকে সুষ্ঠু হয়েছে, 18-তে আমরা ছিলাম, সুষ্ঠু হয়েছে, 24-এ সুষ্ঠু হলো। আপনাদের তো বেশ জনপ্রিয়তা জাতীয় পার্টির, একটা অঞ্চলেই তো 35টা সিট আছে, 11টাই তো ধরাই দিয়েছে, সুষ্ঠু হলো। আওয়াজ তুলবেন না, কারণ আপনার চেয়ারম্যানই বলছেন গৃহপালিত হয়ে গেছি আমরা, তিনি নিজে বলছেন লাজ লজ্জা দেখে। তো একটা পার্টির স্ট্যান্ড যখন এই হয়, সে যে দলই হোক না, তার কাছ থেকে তো আর আমাদের বর্জন করতে হবে না, অর্জন করতে হবে নাকি অংশ নিতে হবে, সেই পরামর্শের প্রয়োজন হয় না। বিএনপি জাতীয়তাবাদী দল, সবার আগে দেশ, মানুষের স্বার্থে রাজনীতি করছে, ভাগাভাগি রাজনীতি আমরা করছি না, ক্ষমতায় যাওয়ার জন্য আতাত আমরা করছি না, পার্টিকে টিকে রাখার জন্য আত্মসমর্পণ করছি না। শত প্রতিকূলতার মতে জীবন দিচ্ছি, নিধনের শিকার হচ্ছে নেতাকর্মীরা, গ্রেপ্তার হচ্ছে, সাজা হচ্ছে, অবিচল রয়েছে লক্ষ্যে। এটা হলো জাতীয়তাবাদী দল। আচ্ছা, দাদা ভালোই, আমি তাকে পছন্দ করি, একটা বিজ্ঞ পার্লামেন্টেশন। উনি কিন্তু একটা জায়গায় আমার মনে হয় একটু গলে ফেলেছে। আমরা কিন্তু নির্বাচনে এই উপজেলায় কখনোই থাকতে চাইনি। উনি বললেন যে প্রতীক হলে থাকবো, না হলে থাকবো না, আমরা কিন্তু তা বলিনি দাদা। আমরা গত জাতীয় নির্বাচন, যেটা দ্বাদশ সংসদ নির্বাচন হলো, তার আগের থেকে ভোট বর্জন করেছে। উপনির্বাচনগুলিতে আমরা ছিলাম, 2018 জাতীয় নির্বাচনে ছিলাম, তারপরে বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে ছিলাম। দেখা গেল যে কোনো নির্বাচন ব্যবস্থাপনায় জনগণ ভোট দিতে পারছে না। আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য এবং নৌকা মার্কা মানেই উইন, ভোটের প্রয়োজন হচ্ছে না। তখন আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না। সেখান থেকে আমাদের অবস্থান স্পষ্ট। এখন আপনি প্রতীক দিলেও আমরা বর্জন করেছি, প্রতীক না দিলেও আমরা বর্জন। শোনেন, হ্যাঁ, আপনাদের এখনই ভুলে গেছে, আমাদের তো আগামীতে ভুলে যেতে পারে। মানুষ তো সর্বময়, সংবিধানে আমাদের হচ্ছে কি সবার ঊর্ধ্বে, তারা ভুলতেও পারে, গ্রহণও করতে পারে। কিন্তু আপনারা এই 15 বছর ক্ষমতায় থাকার পরও আপনাদের ভুলে গেছে। আপনাদের এই ক্যাবিনেটের 10 জন মন্ত্রীর নাম বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না, এবং আমার ধারণা হচ্ছে যে 15 জন হলে আপনিও বলতে পারবেন না, আমার ধারণা, এবং আমি সঠিক বলছি। আচ্ছা, না, আমি বলছি বলতে পারবেন না আমার মনে হয়। তারপর আপনার মেম্বার অফ পার্লামেন্ট যাদের, এদিকেও চেনেও না। আপনাদের এখনই মানুষ ভুলে গিয়েছে, আর আমাদের ভবিষ্যতে বলবে। দেখা যাক, আপনারাও আছেন, আমরাও আছি, রাজনীতি করি, মানুষ কাদের স্মরণ করে, দেখা যাক। এই যে বললেন আমরা জনগণ আমাদের সাথে নেই, জনগণ আমাদের সাথে আছে বিদায় বাংলাদেশের সিংহভাগ জনগণ। আমি যদি বলি 95% জনগণ ভোট বর্জন করেছে, তারা ভোটের প্রতি অনীহা, ভোট দিতে যায়নি। তাদেরকে শত চেষ্টা করে, রাষ্ট্রীয় প্রেশার প্রয়োগ করে, সুযোগ সুবিধা যেগুলি জনগণ রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য, সেইগুলি পর্যন্ত বন্ধের হুমকি দিয়েও কিন্তু কেন্দ্রে নেওয়া যায়নি। তার মানে হচ্ছে জনগণও আছে, তারা আন্দোলন করছে। একটা জিনিস সত্য, যে আপনাদেরকে এখনো পর্যন্ত গণ আন্দোলনে ক্ষমতার থেকে নামানো যায়নি, এটা সত্য। যে প্রক্রিয়ায় আপনারা আছেন, সেই প্রক্রিয়াটা নিধনের প্রক্রিয়া, দমনের প্রক্রিয়া, এটারও অবসান হবে। এদেশের মানুষ সেটাও করে ছাড়বে। আরেকটা জিনিস আমি বলছিলাম, যে বর্জনের কথা বলছি, আমরা দেখেন 18 নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু কোনোভাবেই আপনাদের গ্রহণযোগ্য নির্বাচনের পথে আনা যায়নি। 66% আসনে আগের রাত্রে ভোট করে ফেলেছেন, শত শত কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। এগুলো কি আগে জানছেন না পরে জানছেন? এই যে গল্পগুলো বলেন, এই যে আগে জানবো কেন? আপনি শোনেন, আপনাকে কিছু তাইও বলি, তাও আমি ব্যাখ্যা দিই। নির্বাচনের দিন কেন্দ্রের আগে কাছে যাওয়া কোনো সিভিলিয়ানের কাজ না, আপনি জানেন। সেখানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং ওই কেন্দ্রে আপনি যদি আগের রাত্রে ভোট দেবেন, জানে কে? নির্বাচনে ভোট গ্রহণের কর্মকর্তারা, আওয়ামী লীগের বন্ধুরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা যৌথ বাহিনী করে আগের রাত্রে ভোট দিয়েছেন, দেখবে কে? তারপরে টিআইবি যে গবেষণা করেছে, তারা বলে দিয়েছে 66% কেন্দ্রে আগের রাত্রে ভোট হয়েছে। শত
দিক মানে শত শত কেন্দ্রে শতভাগ ভোট নির্বাচন কমিশনের ফলাফলের মধ্যে রয়েছে দাদা। আপনি হাজার হাজার কেন্দ্রে 95 থেকে 99.9% ভোট, আমি বলছি একাদশ সংসদের কথা বলছি, সেখানে নির্বাচন কমিশনের ফলাফলের মধ্যে এটা আছে। এটা কি ইলেকশন? আমরা এই জন্য বলছি যে নির্বাচন ব্যবস্থাপনা আপনাদের গিরিপে চলে গেছে, আপনাদের একটা জনভীতি কাজ করছে। আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতিতে ফিরে আসতে হবে আপনাদের। যদি ফিরে আসেন জনগণ ভুলে যাবে, ক্ষমা করে দেবে। আমরা নিগৃহীত হয়েছি, নির্যাতিত হয়েছে, আমরাও ভুলে যাব, ক্ষমা করে দেব। কিন্তু আপনাকে রাজনীতিতে আসতে হবে। যে প্রক্রিয়ায় নির্বাচন করছেন এটা প্রহসন, এটা জনরায়ের প্রতিফলন না, এটার অবসান ঘটাতে হবে এবং এটা অবসান ঘটানোর নেতৃত্ব আমরা দিচ্ছি, দিয়ে ছাড়বো। ক্ষমতার বাইরে আপনাদেরকে যেতে হবে, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় আসতে হবে। যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছেন স্বস্তির না, গর্বের না। এটা আওয়ামী লীগের মতো এক সময়কার স্বীকৃত একটা রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য না। কিন্তু আপনারা ফ্যাসিবাদী কায়েম করে ক্ষমতার লোভে আজকে এই প্রক্রিয়া নিয়ে আসছেন। শুধু সেইটা নয়, শুধু বিএনপির সাথে পারেননি, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলি 75 একবার নিষিদ্ধ করেছিলেন, আর এখন জাতীয় পার্টির মতো তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল সেটাকেও বিভাজন করে, নিয়ন্ত্রণ করে, গৃহপালিত করে কেবলমাত্র রাজনীতিতে রাখছেন এবং পার্লামেন্টে রাখছেন। এইটা কোনো রাজনৈতিক চর্চা হতে পারে না, যেটা আওয়ামী লীগ করছে, সরকার করছে। সেখানে আমার আপত্তি রয়েছে এবং সেখানে আমার বিরোধিতা রয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো দাদা কি একটা বিষয় বলছিলেন যে নির্বাচনকালীন যে সরকারের কথা, হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচন এটা ঠিক আছে, যে সরকার ক্ষমতায় থাকে তার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়। কিন্তু আপত্তিটা হচ্ছে যে সরকারটি ক্ষমতায় আছে সে জনগণের প্রতিনিধিত্ব করছে না, জনরায়ের ভিত্তিতে না, অতএব তার অধীনে কোনো নির্বাচন হতেই পারে না। সে ক্ষমতায় থেকে কোনো নির্বাচন করলে, ইভেন রাষ্ট্র পরিচালনাও যদি করে, সেটা জনরায়ের ভিত্তিতে সরকার না। আর আপনি হয়তো বলবেন সাংবিধানিকভাবে না, অশুদ্ধ না, এটা আপনি বলবেন, কিন্তু সরকার কখনো সংবিধান দিয়ে হয় না, জনরায়ের ভিত্তিতে হয়। সেই জায়গায় আওয়ামী লীগের এই দেশ পরিচালনা বলেন আর এই নির্বাচনের আয়োজন বলেন, সেগুলিও প্রশ্নবিদ্ধ জাতির কাছে, যার জন্য জাতি নির্বাচন বর্জন করে, আর রাজনৈতিক দল হিসেবে যারা ভোটাররা যে নির্বাচন বর্জন করে সেই নির্বাচনে থাকার কোনো প্রয়োজন আমরা মনে করি না। রাজনৈতিক সংকটের কথা বলছিলেন, নির্বাচন, গণতন্ত্র, সুশাসন, অনেক কিছুই আলোচনা হলো। আপনার মনে হয় যে এই সংকট থেকে উত্তরণের উপায় কি, বা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা ক্ষমতাসীন দলের যে অবস্থান, সেখানে কি পরিবর্তন দরকার? বিএনপি বা নীতিতে কোনো পরিবর্তন দরকার কিনা, নেতৃত্বের পরিবর্তন আছে কিনা? নেতৃত্ব তো বিএনপি সঠিকই আছে। বিএনপি ধরেন এই 17 বছর প্রতিকূল অবস্থায় জনস্বার্থ বিবেচনা করে আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব দিচ্ছে, কোনো ঘাটতি দেখেছেন কিনা আমি জানি না। ফখরুল ভাই বললেন যে লিডারশিপ 95% থাকলে কেন সফল হলো না? সফল তো হয়েছে। 95% লোককে যদি এই 15 বছর ধরে শাসিত একটা সরকারের বিপক্ষে অবস্থান নেওয়াতে পারেন, এর চেয়ে সফল নেতৃত্ব আছে নাকি আপনি আমাকে বলেন? এই যে 95% জনমত আপনি ধরে রেখেছেন বা সৃষ্টি করেছেন, তার মানে সফল নেতৃত্ব। হ্যাঁ, এটা ঠিক। আমি এর আগেও বলেছি যে একটা দানবীয় প্রকৃতির সরকার আওয়ামী নামিয়েও তাকে ক্ষমতার বাইরে নেওয়া যায়নি গণ আন্দোলনের মাধ্যমে, এটা ট্রু, আমি বলেছি। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, সরকার যে প্রক্রিয়ায় রাষ্ট্রযন্ত্রর ব্যবহার করে নিধনের আশ্রয় নিয়েছে সেটা একটা সময় সাপেক্ষ মাত্র। বিএনপি তো রণভঙ্গ দেয়নি, বিএনপি তো আত্মসমর্পণ করে ভাগবাটোরায় যায়নি। বিএনপি জনস্বার্থ বিবেচনা করে রাজনীতি তো করছে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে এই দলের নেতা কর্মীরা, তাই তো? নিশ্চয়ই সফলতা আসবে, অবশ্যই আসবে। জাতীয় পার্টি ধরেন অ্যালায়েন্স করেছে, তারপর তো ভেঙে যাচ্ছে, আমরা তো আর ভাঙিনি, আমরা তো ঐক্যবদ্ধ আছি। ফখরুল ভাই জানা বোঝা মানুষ, হয়তো সবসময় বিএনপির জিনিসগুলি ওনার নজরে কম আসেন কিনা আমি জানি না। বলল যে আমরা তো বলিনি কখনো, কিসের কথা বলিনি? আমরা কিন্তু রাষ্ট্র বিনির্মাণের জন্য, ফখরুল ভাই আপনি যেমন প্রাদেশিক সরকারের কথা বলছেন, আমরা রাষ্ট্র বিনির্মাণের 27 দফা কর্মসূচি দিয়েছিলাম এই নির্বাচনের আগেই। দেখবেন সেখানে কিন্তু সাংবিধানিক সংস্কার রয়েছে, পার্লামেন্টের কিছু সংস্কার রয়েছে। জানে না ভাই, না জানবে না, কেউ জানে না। এটা দাদা আপনাকে জানানো যাবে না, ফখরুল ভাইকে জানানো যাবে না। আপনারা দুজন জানার জন্য এই পৃথিবীতে আসেন নাই আমাদের ব্যাপার জানার জন্য। ওই দায়িত্ব তো আপনারা যেটা জানার জন্য আসছেন, আপনার বিএনপি হিসেবে ওই দায়িত্বটা আপনার না, ওই দায়িত্ব পার্লামেন্টের। আপনারা আওয়ামী আদর্শ ধারণ করার জন্য আসছেন, সেটা করেন। উনি পার্লামেন্টে আসবেন না, পার্টির আদর্শ ধারণ করার জন্য আসছে, উনি ধারণ করুক। আমাদের এটা 27 দফা দাবি যেটা, এবং কমিটমেন্ট জনগণের প্রতি, এটা প্রকাশ্য সব মানুষ জানে না। না আপনি জানবেন না, সবাই জানে, আপনার জানার দরকার নাই। আপনি জিজ্ঞাসা করেন, সবাই জানে না, এটা আপনি কি করে জানেন? কেউ জানে না, আপনি জানেন না, এটা আপনার না জানার একটা, এটা একটা এই যে আপনাদের কারণ হতে পারে। বামপন্থীরা আছে, আপনি সময় নষ্ট করেন না, আপনি সময় নষ্ট শুনেন না, ভালো হবে। আমার শুনতে হবে না, আপনি শুনেন, আপনার সময় আপনি যখন বলবেন আমি শুনবো, মনোযোগ সহকারে শুনি। হয়তো জানেন না, কিন্তু আমরা কিন্তু দিয়েছি 27 দফা, এবং সেখানে সবকিছুই ছিল। পুরা রাষ্ট্র নির্মাণে
এবং একটা জনগণের সরকারের যে দায়বদ্ধতা থাকে তার সঠিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। প্রাদেশিক সরকারের কথাও আমরা বলেছিলাম, আপনি মনে হয় নিশ্চয়ই একমত হবেন। আরেকটা কথা উনি বললেন, দাদা বলে ফেললেন, অপ্রাসঙ্গিক বিষয়টা নিয়ে আসলেন, জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করেছিলেন। আরে ভাই, গণতন্ত্র তো হত্যা বঙ্গবন্ধু বেঁচে থাকতেই চতুর্থ সংশোধনীর মাধ্যমে হয়ে গেছে না, আপনারা থাকতেই করেছেন এবং আপনাদের প্রথম সরকারই করেছে স্বাধীনতার পরে। জিয়াউর রহমানের ক্ষমতায় এসে আরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, বাকশাল থেকে আওয়ামী লীগ হওয়ার সুযোগ হয়েছিল, এটা তো প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হওয়ার পর অনাকাঙ্ক্ষিত, যেটা রাজনীতির জন্য একটা বড় ক্ষতি, অস্বীকার কেউ করে না, কিন্তু তারপরেও তো প্রথমে মুস্তাক, তারপর বিচারপতি সায়েম, আওয়ামী আদর্শের লোকজনই 2.5 বছর ক্ষমতায় ছিলেন। এই যে বঙ্গবন্ধুর খুনিরা 3রা নভেম্বর রাত্রে সপরিবারে 17 জন যারা জড়িত ছিল থাইল্যান্ডে কাদের সময় চলে গিয়েছে, তখন খালেদ মুশারফ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, সাফায়েত জামিল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, অলরেডি মুস্তাক ক্ষমতার থেকে চলে গিয়ে বিচারপতি সায়েমের আপনার রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। 6 নভেম্বর রাষ্ট্রপতি হিসাবে সায়েম সাহেব শপথ নিয়েছে, রাত্রেই চলে গেলেন 10:30টার সময় ফ্লাইটে ব্যাংককে চলে গেলেন 17 জন বঙ্গবন্ধুর হত্যার খুনিরা। কার সময়? আপনাদের সময়। ইন্ডিমিনিটি অধ্যাদেশ মুস্তাক জারি করেছে 26 সেপ্টেম্বর। আপনারা আইন পাস করেছেন, আপনারা তো জারি করছেন। শেষ করবো আজকে আপনি আলোচনা, যদি অধ্যাদেশ জারি সময় করতে নেই। পারেন এইটাকে- আর পার্লামেন্ট যদি সেটাকে বৈধ মনে করে থাকে, মনে করে সেটা নাই। আমাদের কেন দেন? মনে করাইছেন জিয়াউর কেন রহমান মুস্তাক করলো সেটা জিয়াউর বলছেন রহমান একবারও? জবরদস্তি করে করছে। কেন মুস্তাক করেছিল? এগুলা তো এত- এই যে ইন্ডিমিনিটি অধ্যাদেশ এভাবে জারি করলো বললে চলে মুস্তাক, যাবেন না। তার জন্য দায়ী করেছেন? মানুষকে ভুল ইতিহাস জানাবেন না না। না না, সঠিক। ঘটনাগুলো সত্য আমি বলবেন। যা বলছি তো সঠিক। না, না। 26 সেপ্টেম্বর মুস্তাক ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছে। মার্শাল ল মুস্তাক দিয়েছে 20 আগস্ট, পরবর্তীতে বিচারপতি সাহেব এসে পরিপূর্ণ মার্শাল ল দিয়েছে। আপনি মুস্তাকের মার্শাল লতে সংবিধান অব্যাহত রেখেছিল, যার জন্য ভাইস প্রেসিডেন্ট আবার প্রেসিডেন্ট হতে পারে, ওইটা বুঝে বিচারপতি সাহেব এসে পূর্ণাঙ্গ মার্শাল ল দিয়েছে। দুইজনই আওয়ামী আদর্শের সাথে যুক্ত ছিল। এগুলি বাংলাদেশের প্রতিষ্ঠিত শেখ আপনার, রবিউল আলম আলোচনা- ইতিহাস, এগুলি জেনে কথা বলতে হবে তো। রবিউল ভাই আলোচনা শেষ করবো। গণতন্ত্র আমরা হত্যা করিনি, উন্মুক্ত করেছি। হত্যা আপনারা করেছিলেন। ওই একই আদর্শ নিয়ে, একই লক্ষ্য নিয়ে এখন আবার রাষ্ট্র এই যে- পরিচালনা করছেন।